স্বাগত এখন দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি তানজিলা খান মিম। রোজগারের শহরে রাজধানী ঢাকায় সূর্যের আলো ফোটার আগেই লক্ষ লক্ষ মানুষ আসেন উপার্জনের আশায়। ঢাকা আসছে আর কি করতে, ব্যবসা বলেন, অর্থনীতি বলেন, সবকিছু তো ঢাকা বেশ। কোম্পানিগুলো সবাই হেডকোয়ার্টার ঢাকা। জেলাভিত্তিক হলে ভালো হইতো আর কি। কাছাকাছি যদি অফিসগুলো থাকতো আমরা ওইখানে ভালো সার্ভিস দিতে পারতাম না। বিকেন্দ্রীকরণের কথা বলি, কিন্তু আসলে সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের জায়গাটা কিন্তু সেভাবে হচ্ছে না। ঢাকা শহরের লিভিং কস্টটা বাড়াইতে হবে, তাইলে এখানে মধ্যে সেই ক্যান নট বি অ্যাফোর্ড, দেন হি উইল নট টু মাইগ্রেট ঢাকা। আপনি যেটা লোন প্রসেস করবেন, ঢাকায় যে থাকে সে কিন্তু হেড অফিসে গিয়ে কথা বলে শেষ করে আসতেছে। চট্টগ্রামে যারাই সামান্যতম এক্সপোর্টের সাথে বা ইম্পোর্টের সাথে হোক, লোকাল সেলসে জড়িত আছে, সবগুলো ইন্ডাস্ট্রিতে আপনি গিয়ে দেখেন ঢাকায়ও তারা অফিস মেনটেন করতেছে, চিটাগাংয়ে অফিস মেনটেন করতেছে। এটা একটা বড় ধরনের তাদের হেডেক। মানুষের চাপে ভারাক্রান্ত ঢাকা নগরী। শাফিন, আমরা দেখছিলাম ভাগ্য উন্নয়নের রাজধানীতে প্রতিনিয়ত মানুষ আসছেন এবং সেই ভাগ্য উন্নয়ন করার জন্য রাজধানী যেন শেষ ভরসা, এমনভাবেই তারা রাজধানীকে বেছে নিচ্ছেন। দাপ্তরিক কাজ বলি কিংবা জীবিকার সন্ধানে প্রতিদিন বা সব থেকে বেশি মানুষ যদি বলি, সেটি কিন্তু ঢাকাতেই আসছে। অথচ পরিকল্পনা থাকলেও ঢাকা বিকেন্দ্রীকরণের জন্য যে কার্যকর উদ্যোগ সেটি নেই। একই কারণে সমুদ্র বন্দর এবং ব্যবসা সম্প্রসারণের জন্য আদর্শ ভৌগোলিক পরিবেশ কাজে লাগাতে না পেরে বাণিজ্য নগরী চট্টগ্রামের যারা উদ্যোক্তা রয়েছেন তারাও ঢাকামুখী হতে বাধ্য হচ্ছেন। ঢাকা বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে এখন দুপুরে থাকছে বিশেষ প্রতিবেদন। রাস্তাঘাট বুড়াই লাইছে, বাড়ি করে সাংগারি মান দিয়ে আছি, খুব অনাহারে দিন যার। বন্যা তো আমাদের ঘর বাড়ির থাকার ব্যবস্থা নাই। এরভাবে আমাদের বসে বসে প্রতি বছর দুর্গতি ঘটে, ঘর বাড়ি সংসার সব কিছু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষতিগ্রস্ত, প্রায় লক্ষ লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত। সিলেট থেকে বন্যার পানি নামতে শুরু করলেও হবিগঞ্জ এবং মৌলভীবাজারের পরিস্থিতি আরও অবনতি ঘটছে, যেখানে পানিবন্দী একেবারে দুঃসহ অবস্থায় রয়েছে প্রায় 8 থেকে 10 লাখ মানুষ। অন্যদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে পানিবন্দী জীবনযাপন করছেন প্রায় কয়েকশো পরিবার। এখন দুপুরে এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতে রাজধানীর জনস্রোতের খবর দিয়ে শুরু করছি এখন দুপুর। শাফিন, যেমনটি আসলে বলছিলাম, ভাগ্য উন্নয়ন করার জন্য কোথায় যেতে হবে? ঢাকা যেতে হবে। ঢাকা গেলেই হয়তো জীবিকার সন্ধান মিলবে, অথবা যদি মানসম্মত সেবার কথা বলি, সেবাও পাওয়া যাবে কোথায়? ঢাকায়। আমরা দেখেছি দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে স্বজনেরা রোগী নিয়ে আসছেন ঢাকায় চিকিৎসার সেবা নেওয়ার জন্য। এরকম দেশের সব নাগরিকদের শেষ গন্তব্য হচ্ছে ঢাকা। কারণে অকারণে ঢাকা হয়ে উঠছে আয় উপার্জনের একমাত্র নগরী, যেমনটি আমি বলছিলাম। বিশ্লেষকরা বলছেন এর জন্য দায়ী ঢাকাকে কেন্দ্রীয়করণ করার নীতি। আচ্ছা, এখানে একটা বিষয় রয়েছে যে বিকেন্দ্রীকরণের কথা বারবার করে বলা হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী উদ্যম গ্রহণ করার বিষয়টি এখনো চোখে পড়ছে না, লক্ষণীয় হচ্ছে না, যে কারণে আসলে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে সহকর্মী মাহমুদ রাকিব গিয়েছিলেন। তিনি জানিয়েছেন যে এজন্য একটা ভালো উপায় হতে পারে, যেটা তিনি মনে করছেন যে ঢাকা বা নগর জীবনের যেই ব্যয় রয়েছে সেই ব্যয় যদি বাড়িয়ে দেওয়া হয়, তখন মানুষ যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন তারা সেখানেই থেকে যাবেন বলে তার মত। এ নিয়ে প্রতিবেদন রয়েছে মিরাজুল ইসলামের ক্যামেরায়, বিস্তারিত জানাবেন মাহমুদ রাকিব। বুড়িগঙ্গার আকাশ তখন অন্ধকারাচ্ছন্ন, দেখা মেলেনি সূর্যের। রাতের শেষ ভাগের আধার ভেদ করে ক্যামেরার লেন্সে পড়ছিল দূরের লঞ্চের সার্চ লাইটের ঝলকানি। হয়তো নোংরের জন্য জুৎসই জায়গা খুঁজছে। এরপর এক এক করে বুড়িগঙ্গার বুকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চগুলো। এর মধ্যে সোয়ারিঘাট মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের সুর। আর ঘুম ঘুম চোখে তখন যাত্রীরা লঞ্চ থেকে নেমে ছুটতে থাকেন রোজগারের শহর ঢাকার বিভিন্ন প্রান্তে। রোজগারের শহরে রাজধানী ঢাকায় প্রতিনিয়ত সূর্যের আলো ফোটার আগেই লক্ষ লক্ষ মানুষ আসেন উপার্জনের আশায়। তারা কেউ আসেন ব্যবসা বাণিজ্যের কাজে,
কেউ আসেন উচ্চশিক্ষায় কিংবা কেউ আসেন চিকিৎসা করাতে। তারা বলছেন দেশের সব কিছু এই ঢাকা কেন্দ্রিক হয় 64 জেলা থেকে তারা প্রতিনিয়ত এখানে আসতে বাধ্য হন। আমি আসছি ঢাকার উদ্দেশ্য কাজ করার জন্য, রাজমিস্ত্রির কাজ করার জন্য। গ্রামে কাজ কাম কম, এই জন্যই আসছি আর কি। ঢাকা আসছি আর কি করতে, আমাদের ব্যবসা আছে, ব্যবসার জন্যই ঢাকা আসা। আমি যে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার অফিসিয়াল কাজে আমি গাজীপুর যাব, ঢাকায় অবস্থান করব, রাত্রে কাজ শেষ করে আবার আমি দেন ভোলার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। আমার খালু দেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভোলা হাসপাতাল থেকে ওরা মানা করে দিছে, তারপরে ওরা ঢাকা নিয়ে আসছি, এখন পঙ্গুতে নিয়ে যেমন। ঢাকা আমার আশা হয়েছে ঢাকা উচ্চশিক্ষার জন্য। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22টি জেলার মানুষ যখন নদীপথে কর্মের খোঁজে রাজধানীতে ঢুকছেন, তখন পিছিয়ে নেই উত্তর ও পূর্ব জনপদ। কমলাপুর স্টেশনে ভোর থেকে আসতে থাকে সুবর্ণ এক্সপ্রেস, মহানন্দা কিংবা তিস্তা। কোম্পানিগুলো সবাই হেডকোয়ার্টার ঢাকা, আপনাকে আসতেই হবে ঢাকা। ফ্যাসিলিটিস বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, অর্থনীতি বলেন, সব কিছু তো ঢাকা বেস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য বলছে, দেশে যেখানে গড়ে প্রতি বছর 1.50% জনসংখ্যা বৃদ্ধি পায়, সেখানেই রাজধানী ঢাকায় জনসংখ্যা বাড়ে প্রায় 4 গুণ হারে। এবং এই সংস্থা দুটি বলছে, এই ঢাকায় এত জনসংখ্যা বাড়ার মূল কারণ হলো দেশের মোট চাকুরির প্রায় 40% হলো এই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শুধু দূরের নগর কিংবা জনপদই নয়, প্রতিদিন নানা কাজে ঢাকায় আসছেন আশপাশের জেলারও হাজারো মানুষ। বিশেষ করে যে কোনো কর্মব্যস্ত দিনে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নামার মুখে তাকালেই তা চোখে পড়বে। লাইন ধরে সবাই ছুটছেন যার যার আয় রোজগারের পানে। রোজগারের ঢাকা যেন সবাইকে তাড়া করছে কর্মের দিকে। আমি একজন সরকারি নার্স, আমার ট্রেনিং করেছে ঢাকার বারডেম হাসপাতালে। আমি বাধ্য হয়েছি আসতে। আমি আসছি সেই কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সব কিছু ঢাকা কেন্দ্রিক ঠিক না, জেলাভিত্তিক হলে ভালো হইতো আর কি। নোয়াখালী যদি চিকিৎসা থাকতো তাহলে তো আর আমরা নোয়াখালী তো ঢাকা আসতাম না। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে ঢাকায় আসতে হয় আমাদের চাকরি করতে। মূলত আমাদের যত কষ্টই হোক, কিন্তু আমাদের কাছাকাছি যদি অফিসগুলো থাকতো, বরং আমরা ওইখানে ভালো সার্ভিস দিতে পারতাম না। সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে, তিলোত্তমা ঢাকায় প্রতিদিন প্রায় 1700 মানুষ আসছেন এবং বছরে ঢাকায় নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় 6 লাখ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ঢাকায় সবচেয়ে বেশি মানুষ আসেন দাপ্তরিক কাজ ও চাকুরির খোঁজে। মোট পুরুষ আগমনের 24.5% আসেন দাপ্তরিক কাজে, আর চাকরি বা কাজের খোঁজে আসেন প্রায় 23% পুরুষ। আর নারীরা সবচেয়ে বেশি আসেন বিবাহের কারণে, যা মোট নারী আগমনের প্রায় 29.5%। চাকরি ও কাজের খোঁজে ঢাকায় আসছেন 5.5%। এছাড়া বছরে যে পরিমাণ মানুষ শহরের বস্তিতে আসেন, তাদের মধ্যে 7%ই জলবায়ু পরিবর্তনের কারণে আসতে বাধ্য হচ্ছেন। একবার কেউ কর্মসংস্থানের জন্য যদি আসেন এবং উনি কর্ম পেয়ে যান, তার পরবর্তীতে আমরা যেটি দেখতে পাই যে একটা বড় জনসংখ্যা আছে, তাদেরকে টেইল ধরে, অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা এখানে আস্তে আস্তে চলে আসেন। বিশ্লেষকরা বলছেন, জেলা পর্যায় পর্যন্ত কর্মক্ষেত্র ছড়িয়ে দিতে হবে, আর তা না দিতে পারলে 2040 সালে দেশে প্রতি 2 জনের মধ্যে 1 জন মানুষ শহরে বসবাস করবে, যার ফলে নগরীর সকল সেবা সংস্থাগুলো তখন পুরোপুরি ভেঙে পড়বে। শিল্পায়নের যে জায়গাগুলো, এগুলোকে যদি আরও বেশি অধিকতর সুপরিকল্পিতভাবে যদি করা যেতে পারতো, তাহলে দেখা যাবে যে এখানে আসার দরকার ছিল না। ওই এলাকাতেই কিন্তু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেত, ওখানেই থেকে যেত। সকল কিছুর হেডকোয়ার্টার কেন্দ্রবিন্দু করে ফেলেছি ঢাকাতে। আমাদের নীতি কৌশলের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলি, কিন্তু আসলে সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের জায়গাটা কিন্তু সেভাবে হচ্ছে না। বিগত 12 বছর ধরে এইটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো সভাই অনুষ্ঠিত হয় না। তো এখন এই জায়গায় সুশাসনের একটা স্পষ্ট ঘাটতি আমি লক্ষ্য করতে পারছি।
স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাওয়ায় তারা আর গ্রামে থাকতে চাচ্ছেন না। কমিউনিটি ক্লিনিক হয়েছে, তারপরে সব জায়গায় বিদ্যুৎ গিয়েছে, সব জায়গায় রাস্তাঘাট হয়েছে, স্কুলগুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল দেওয়া হয়েছে, কর্মসংস্থান সেখানের মাধ্যম দিয়ে হবে। মানুষের যখন অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তখন মানুষ আরও উন্নত জীবনযাপন করার চেষ্টা করে। ঢাকা শহরের লিভিং কস্টটা বাড়াইতে হবে। কেমনে বাড়াবে? সরকার বেশি করে ট্যাক্স ধার্য করতে হবে। তাইলে এখানের মধ্যে সেই ক্যান নট বি অ্যাফোর্ড দ্যান হি উইল নট টু মাইগ্রেট ঢাকা। পৃথিবীর কোনো দেশে একদিন দুদিনে 2 বছর 5 বছর 10 বছরের উন্নত হয় নাই। এটার জন্য একটা সময় লাগছে, আমাদেরও হয়তো সময় লাগবে। বিআইডিএস এর তথ্য বলছে, গ্রাম ও পৌর এলাকায় অকৃষি খাতের আয় 1% বাড়লে শহরমুখী মানুষের চাপ কমবে 4 থেকে 7% পর্যন্ত। মাহমুদ রাকিব, এখন, ঢাকা। আমরা ঢাকামুখী হওয়ার প্রবণতার বিভিন্ন কারণ দেখছিলাম এই প্রতিবেদনটিতে। বন্দরনগরী চট্টগ্রামে জানেন যে দেশের প্রধান সমুদ্র বন্দর রয়েছে আরও নানান সুবিধা, যার মধ্য দিয়ে বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব এবং সেখানে অনেক প্রতিষ্ঠানও গড়ে ওঠে। কিন্তু শেষমেশ সেই প্রতিষ্ঠানগুলোকে ঢাকায় স্থানান্তরিত করতে এক ধরনের বাধ্য হন উদ্যোক্তারা, কারণ তাদের আর্থিক বা নীতিগত সিদ্ধান্ত নেয়া এবং দাপ্তরিক যে কাজগুলো করা, তার জন্য তারা ঢাকার কাছ থেকে আসলে বের হতে পারেননি। সেখানে সেই দপ্তরগুলো, এমনকি যদি দেখেন যে ব্যবসায়ী বড় বড় সংগঠনগুলো, সেগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক। তাই সে সকল সুবিধা না পাওয়ার কারণে বেশিরভাগ উদ্যোক্তা চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে এক ধরনের বাধ্য হচ্ছেন। এর মধ্যে মাঝারি এবং বড় প্রতিষ্ঠানের সংখ্যাই আমরা বলতে পারি বেশি। যারা চট্টগ্রামে কারখানা করছেন তারা দ্বিতীয় অফিস করছেন ঢাকায়, অর্থাৎ মানে চট্টগ্রাম থেকে আবার ঢাকায় আসতে হচ্ছে তাদেরকে। এছাড়া পণ্য পরিবহন ও বিপণনে গ্যাস, পানি, বিদ্যুৎ যে সংকট, সে সংকটের মুখে পড়ে বিনিয়োগও কম হচ্ছে তাদের। বিস্তারিত জানাবেন সহকর্মী হাজারা শুরু, তার সঙ্গে ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী, নানা পরিচয় চট্টগ্রামের। কর্ণফুলী নদীর মোহনায় গড়ে ওঠা চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির স্বর্ণদ্বার। বে টার্মিনাল, কর্ণফুলী টানেল, বৃহৎ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল, প্রস্তাবিত ট্রান্সএশিয়ান হাইওয়ে, রেলওয়ে, সব কিছু মিলে চট্টগ্রামকে বলা হচ্ছে আগামী দিনের ব্যবসা বাণিজ্যের হাব। এর পরেও কেন চট্টগ্রামে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন ব্যবসায়ীরা? কেনই বা এ অঞ্চল ছেড়ে শিল্প কারখানা স্থাপনে পাড়ি জমাচ্ছেন রাজধানীসহ এর আশপাশের জেলায়? চট্টগ্রামে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনার আদ্যপ্রান্ত তুলে ধরব আজ। দেশের মোট রাজস্ব আয়ের প্রায় 40% যোগান দেয় চট্টগ্রাম। জিডিপিতে এই অঞ্চলের অবদান 12%। বন্দর সুবিধার কারণে চট্টগ্রামে গড়ে উঠেছে সরকারি তেল শোধনাগার, ড্রাইডক, ইস্পাত, সিমেন্ট, পেট্রোলিয়াম, জাহাজ নির্মাণ, শিপ রিসাইক্লিং, তৈরি পোশাক সহ ছোট বড় 7,000 শিল্প কারখানা। 1 দশক আগেও চট্টগ্রামে শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের ছিল ব্যাপক আগ্রহ, এখন যেন ভাটার টান। কেন বিনিয়োগকারীরা চট্টগ্রামে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন? শিল্প উদ্যোক্তারা বলছেন, চট্টগ্রামে বিনিয়োগের শুরুতেই হোঁচট খান উদ্যোক্তারা। বিনিয়োগ সংশ্লিষ্ট সব দফতর রাজধানী ঢাকায় হওয়ায় যে কোনো শিল্প স্থাপনে দরকারি সব ছাড়পত্র বা অনুমোদনের জন্য ছুটতে হচ্ছে রাজধানীতে। অনলাইনে আবেদনের সুযোগ থাকলেও নিরুপায় হয়ে যেতে হচ্ছে ঢাকায়। ফলে ইউনিলিভার ও রেকিট ব্যানকিজারের মতো বহুজাতিক কোম্পানির সদর দফতর একসময় চট্টগ্রামে থাকলেও তা সরিয়ে ঢাকায় নেওয়া হয়েছে। চট্টগ্রামে বছরে কি পরিমাণ বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগ বাড়ছে কি কমছে, সে তথ্য জানা নেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় অফিসে। এ বিষয়ে জানতে একাধিকবার পরিচালকের দফতরে গেলে পূর্ণাঙ্গ তথ্য সদর দফতরে থাকে বলে অপারগতা জানান পরিচালক। যে দফতরে এ অঞ্চলের বিনিয়োগের তথ্যই থাকে না, সেখান থেকে বিনিয়োগকারীরাই বা কতটুকু সেবা পান সেটি সহজেই অনুমেয়। বড় প্রকল্পে বিনিয়োগের জন্য ঋণ না পাওয়া, নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা না থাকায় চট্টগ্রামের শিল্প মালিকদের ঢাকায় দ্বিতীয় অফিস রাখতে হচ্ছে, যা বাড়তি খরচ। এছাড়া সারা দেশের সড়কও ঢাকামুখী। চট্টগ্রামের সাথে কাঙ্ক্ষিত নৌ পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি এতদিনেও।
তাই সব মিলিয়ে ব্যবসায় টিকে থাকতে রাজধানীতে ছুটছেন শিল্পপতিরা। আপনি যে একটা লোন প্রসেস করবেন, ঢাকায় যে থাকে সে কিন্তু হেড অফিসে গিয়ে কথা বলে শেষ করে আসতেছে, তার জন্য অ্যাক্সেস কিন্তু ইজি অ্যাক্সেস। চিটাগাংয়ের আমার ফাইলটা কিন্তু সরাসরি হেড অফিসে যাচ্ছে না, এটা জোনাল অফিসে যাচ্ছে, জোনাল অফিস থেকে হেড অফিসে যাচ্ছে, এবং পার্সু করতে গেলে আপনার হেড অফিসে আবার মেনটেন করতে হচ্ছে। চট্টগ্রামে যারাই সামান্যতম এক্সপোর্টের সাথে বা ইম্পোর্টের সাথে হোক বা লোকাল সেলসে জড়িত আছে, সবগুলো ইন্ডাস্ট্রিতে আপনি গিয়ে দেখেন তারা দুইটাই অফিস মেনটেন করতেছে। ঢাকায়ও তারা অফিস মেনটেন করতেছে, চিটাগাংয়ে অফিস মেনটেন করতেছে। এটা একটা বড় ধরনের তাদের হেডেক। এসব সংকটের সাথে যুক্ত হয়েছে কারখানা স্থাপনে প্লটের অভাব। জমির দাম এখানে আকাশচুম্বী, তাই বিনিয়োগ গুটিয়ে আশপাশের জেলা বা ঢাকায় যাচ্ছেন অনেকে। 2020 সালে চট্টগ্রামে মিরসরাইয়ে 30,000 একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরী করার উদ্যোগ নেয় সরকার, যদিও সেখানে এখনও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। পানির সংকট প্রকট হওয়ায় এই শিল্পনগরীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত উদ্যোক্তারা। আরএমজি থেকেও বিনিয়োগ করতে চাইছে না, এখন এখানে ওয়ার্কার সংকট আছে। চিটংয়ে বায়ারদের মুভমেন্টটা কম, আর চিটংয়ে শিল্পাঞ্চল ধরতে গেলে ওভাবে নাই। স্ক্যাটার্ড ওয়েতে ফ্যাক্টরি করে গ্যাসের কানেকশন পাওয়া, পিডিবির কানেকশন পাওয়া খুবই ডিফিকাল্ট। একসময় পোশাক খাতে মোট আয়ের 15 থেকে 20% যোগান দিত চট্টগ্রাম। সুযোগ সুবিধার অভাবে বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারাও কম আসেন চট্টগ্রামে, তাই বিনিয়োগকারীদের সাথে সাক্ষাতেও যেতে হচ্ছে রাজধানীতে। আরএমজি সেক্টর যদি বলেন আপনি, কেন এখান থেকে ঢাকায় বেশি ফ্লারিশ করে ফেলছে চিটাগাংয়ে বন্ধ থাকা সত্ত্বেও। এটার একমাত্র কারণ হলো যে যারা বায়ার, যারা বাইং হাউস, যারা ওরা এখানে ঢাকাকে আসলে তারা স্মুথ ফিল করে। চিটাগাংয়ে এসে তাদের থাকা যাওয়া আসা সব মিলিয়ে চিটাগাংয়ে ওইরকম কোনো বড় বাইং হাউস বা বায়ারদের কোনো স্টেশন এখানে নেই। শিল্প কারখানা স্থাপনে অপরিহার্য গ্যাস ও বিদ্যুৎ। ইপিজেড বা সরকারি শিল্পাঞ্চলের বাইরে বর্তমানে কোনো শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। পুরানো শিল্প কারখানার ইউনিট সম্প্রসারণের জন্য সংযোগ পেলেও ভারী শিল্পের জন্য বিদ্যুৎ সংযোগ পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘদিন। সেই সঙ্গে গ্যাসের প্রেশার না থাকায় এবং ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। নতুন শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে আমরা কিন্তু নতুনভাবে গ্যাস কানেকশন আমরা পাচ্ছি না, যার জন্য আমাদেরকে বিকল্প চিন্তাভাবনা করতে হচ্ছে। আয়দার ডিজেল বা আপনার ফার্নেস অয়েল এর উপর ভিত্তি করে আমাদেরকে শিল্প কারখানা স্থাপন করতে হচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন চট্টগ্রামে বিনিয়োগ ধরে রাখতে এক জায়গায় বিনিয়োগকারীদের সব সেবা দিতে হবে। আমাদের অথরিটিজ, দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ব্যাংকিং ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস, এই দুটো কারণেই কিন্তু আসলে ব্যবসায়ীরা ঢাকামুখী হচ্ছেন। বাট আশা করব যদি আমাদের রোড কানেক্টিভিটি যদি আরও বেটার করা যায়, আমাদের ট্রান্সপোর্টেশন কানেক্টিভিটি যদি আরও বেটার করা যায়, আমরা যদি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যদি আমরা এক্সপ্রেসওয়ে করতে পারি, এটাতে আমরা আবার হয়তো রিটার্ন দেখবো আমাদের এখানে আমাদের কোম্পানিগুলো। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে 2023 সালে দেশে $9 বিলিয়ন, 2022 সালে $12 বিলিয়ন ও 2021 সালে দেশে $13 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছিল। অর্থাৎ গত 3 বছরে টানা বিনিয়োগ প্রস্তাব কমেছে সারা দেশে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। দেশের বেশিরভাগ নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে সিলেট, সুনামগঞ্জে এখনও ফসলি জমি, ঘরবাড়ি প্লাবিত অবস্থায় রয়েছে। এদিকে সুনামগঞ্জে যারা হাওড় অঞ্চলের মানুষ রয়েছেন তারা বন্যা আতঙ্কে রয়েছেন। যারা ফেনীতে আছেন, ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভাঙায় এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। এদিকে উত্তরের জেলা কুড়িগ্রামে 20টি গ্রাম প্লাবিত অবস্থায় রয়েছে, যেখানে পানিবন্দী রয়েছেন সহস্রাধিক মানুষ। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। সিলেটে সুরমা কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। পানিতে ডুবে আছে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট। যোগাযোগের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। কেউ কেউ আবার বন্যার পানি উপেক্ষা করেই বের হচ্ছেন জীবিকার তাগিদে। জেলার 13টি উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চলই প্লাবিত। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই মৌসুমে টানা তৃতীয়বারের মতো বন্যার প্রভাব কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় পানিবন্দীরা। পানির লেগে আমরা খুব একটা দুর্গতি আছি,
রাস্তাঘাট নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারেন না, বাড়িঘরের অবস্থা খুব পানি উঠেছে বাড়িঘরে, খুব কষ্ট মাঝে আছি আমরা। তো গড় দুয়ার ভাঙ্গিয়া আর বাচ্চা তো কষ্ট তখন যাইতে আমরা কুয়ানো এত নিচা রাস্তা যে মানে সামান্য বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ডুবিয়া যায়। পাহাড়ি ঢল কমায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা নদীর পানি কমতে শুরু করেছে। এতে কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। পৌর শহরের রাস্তাঘাট থেকেও নেমে গেছে পানি, তবে তলিয়ে আছে নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি। এছাড়া জেলা শহরের সাথে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে 2 লাখেরও বেশি মানুষ। বারবার যদি পানি এভাবে আসে তাহলে তো অনেক ক্ষতি হয় মানুষের। হবিগঞ্জেও কমতে শুরু করেছে নদ নদীর পানি। খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নবীগঞ্জের দিঘলবাগে নদীর বাঁধ না থাকায় লোকালয়ে প্রবেশ করছে পানি। ফেনীতে মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভেসেছে পুকুর ও ঘেরের মাছ। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজির ক্ষেত। বন্যার্তদের জন্য 2000 ব্যাগ শুকনো খাবার, 200 টন চাল ও 10 লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। তবে ত্রাণ নয়, নদী রক্ষা বাঁধের স্থায়ী সমাধান চান স্থানীয়রা। এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। তামজিদ মির্জা, এখন। সিলেটের 13টি উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল এখনো পর্যন্ত প্লাবিত। স্থবির হয়ে আছে সিলেটের পর্যটন ব্যবসা এবং ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ইতোমধ্যে শহরের কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের সুবহানি ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাফি। রাফি, আপনার কাছে জানতে চাই, যে জলাবদ্ধতার কথা বলছিলাম, শহরের কোন কোন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে? এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিয়েছে? পরিবেশ দেখেই বুঝতে পারছেন আসলে এই রোদ, এই বৃষ্টি, এই পানি বাড়ছে, এই কমছে, এবং এই যে আবহাওয়া প্রতিকূলে যাচ্ছে না অনুকূলে যাচ্ছে, সেই বিষয়টাও বোঝা যাচ্ছে না। একরকম বলা যাচ্ছে যে স্বস্তির বিষয় হলো যে বৃষ্টিপাত কমে গিয়েছে, রোদ উঠছে, অঞ্চলভেদে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হচ্ছে, এবং একই সাথে সাথে চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে। আমরা গত 24 ঘন্টায় যেটা দেখতে পেয়েছি যে চেরাপুঞ্জিতে 40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং সিলেটে গত 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং একই সাথে সাথে 6টা থেকে 9টা পর্যন্ত 0.4 মিলিমিটার রিড করেছেন, এবং 9টা থেকে 12টা থেকে যে সময়টা রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি বা বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা যায়নি। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড সুবহানিঘাট এলাকার যতরপুর এলাকা যেটা, এবং সামনেই মৌবন। মানে এখানকার যে পানি বা জলাবদ্ধতার ব্যবস্থা আসলে একটু যদি বিপদসীমার উপরে সুরমা নদীর যে সিলেট পয়েন্ট রয়েছে, সেই সিলেট পয়েন্টে বিপদসীমার উপরে 2 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, এবং সকাল থেকেই কিন্তু সিলেটে শহরের জলাবদ্ধতা যদি বলি, যতরপুর এলাকা, উপশহরের কয়েকটি ব্লক থেকে শুরু করে মেন্দিবাগ এবং নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে ধীরে ধীরে পানি ওঠা শুরু করেছে। এবং এখানকার যে পানির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে এর থেকেও বেশি পানি কিন্তু দ্বিতীয় দফায় সিলেটে গ্রাস করেছে। এখন পর্যন্ত যেহেতু সেই সিলেটের যে সিলেট পয়েন্টের যে সুরমা নদীর পানিতে এখন পর্যন্ত বিপদসীমার 2 সেন্টিমিটার উপরে রয়েছে, বলা যাচ্ছে যে যদি পানি বাড়তে থাকে তাহলে কিন্তু এরকম আরও কয়েকটি ওয়ার্ড কিন্তু আরও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মিম, সিলেটের শহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং সেই জলাবদ্ধতার কারণে মানবেতর বেশ দুর্ভোগে জীবনযাপন করছেন সেখানকার বাসিন্দারা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের অনেক বাড়িতে পানি ঢুকেছে। পানিবন্দী হয়ে পড়েছেন শত শত পরিবার। সদর উপজেলার চর শিবেরবাতি গ্রাম থেকে আরও জানাচ্ছেন মমিনুল ইসলাম মঞ্জু। উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের নদ নদীগুলোতে পানি বেড়েই চলেছে। এর ফলে গত 12 ঘন্টায় পানি বিভিন্ন নদ নদী, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলার কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে, যার ফলে চর, দ্বীপচর সহ নিম্নাঞ্চলের অন্তত 20টি গ্রাম
প্লাবিত হয়েছে এবং এই সব গ্রামে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। আর বৃষ্টি কিন্তু এখনও অব্যাহত আছে। আমি এখন আছি সদর উপজেলার চর যাত্রাপুর ইউনিয়নের শিবেরপাতি গ্রামে। এখানে শতাধিক পরিবারের বাড়ি ঘরে পানি ঢুকেছে। তারা কিন্তু এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, কারণ তাদের বাড়ি থেকে বের হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই নৌকা ছাড়া, যার ফলে তারা কিন্তু দুর্ভোগে পড়তে শুরু করেছেন এবং তাদের পানীয় জলের টিউবওয়েল ডুবে গেছে, বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকেছে, যার ফলে তাদের কিন্তু এখন যত দিন যাবে তত পানি বাড়বে এবং ততই তাদের দুর্ভোগ বাড়বে। তো এই ছিল কুড়িগ্রামের শিবেরবাতি চরগ্রাম থেকে সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। এখন দুপুরের সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। দ্রুততার সাথে ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলার আপিল নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। 6 মাসের দণ্ড পাওয়া ইউনূসের আপিল আবেদন খারিজ করে পূর্ণাঙ্গ রায়ে আদেশ দিয়েছে উচ্চ আদালত। এক্ষেত্রে ডক্টর ইউনূসের যিনি আইনজীবী আছেন তার দাবি হচ্ছে ডক্টর ইউনূস ন্যায় বিচার পাচ্ছেন না। রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছেন তিনি বলছেন আইন অনুযায়ী ডক্টর ইউনূসের মামলা চলছে। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। চলতি বছরের 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামিকে 6 মাসের দণ্ড দেয় ঢাকার শ্রম আদালত 3। ইউনূস সহ 4 আসামি গ্রামীণ টেলিকমের মালিক পক্ষ। অভিযোগ, গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন তারা। এই সাজার বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ডক্টর ইউনূস। আপিল আমলে নিয়ে 6 মাসের সাজা ও দণ্ড স্থগিত করে ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে হাইকোর্টে। রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি করে ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করে। হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে এই মর্মে রায় দেয়া হয়। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। সেখানে বলা হয় সাজা কখনো স্থগিত হয় না, তাই ইউনূস সহ আসামিদের সাজা চলমান থাকবে। দ্রুত সময় আপিল নিষ্পত্তি করার নির্দেশও দেন উচ্চ আদালত। আদেশের বিরুদ্ধে যে সাজা স্থগিত করেছিল তার বিরুদ্ধে আমরা যে রিভিশন করেছি, গত এপ্রিল মাসে যে রায়টা হয়েছে তার আজকে রায় প্রকাশিত হয়েছে। আইনি লড়াই আমরা চালিয়ে যাব এবং আমরা কালকেই আপিল শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা শুনানি স্টার্ট করতে পারবো। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, আইন ভিন্ন পথে চলছে, ন্যায় বিচার পাচ্ছেন না আসামি পক্ষ। সাজাটা যে দেওয়া হয়েছে যে সেটার জন্য আমরা সেন্টেন্সটা স্টে চেয়েছি এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা স্টে চেয়েছি এবং বেল চেয়েছি। আজকে আইনের কাছে বাংলাদেশে অসহায় হয়ে গেল। সারা বিশ্ববাসী জানবে যে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের দণ্ড মাথায় নিয়ে জামিনে আছেন ডক্টর ইউনূস। আগামীকাল এই মামলার আপিল শুনানির দিন ধার্য রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। রাজধানীর উত্তর সিটির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বাস সার্ভিসের আওতায় না আসলে স্কুল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুলে বাস সার্ভিস উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। এতে করে রাজধানীর যানজট কমে আসবে বলে আশা করা হচ্ছে। বাকিটা জানাবেন মেহরুন রানী। যানজটের নগরীতে সন্তানদের স্কুলে পাঠাতে অভিভাবকদের ঝুঁকির শেষ নেই। সকাল হতে না হতেই নগরীর পথে ঘাটে দেখা যায় কেউ স্কুলে যাচ্ছে বাবার পেছনে মোটরসাইকেলে বসে, কেউ রিকশায়, কেউ বা হেঁটে। বেশিরভাগ সময়ই সন্তানদের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিভাবকরা যান সঙ্গে। আবার যাদের সামর্থ্য আছে তারা যান ব্যক্তিগত গাড়িতে। এ কারণে স্কুল শুরু আর শেষের সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টিও হয়। এসব থেকে মুক্তি পেতে নগর পরিকল্পনাবিদরা বরাবরই বলে আসছেন স্কুল বাস সার্ভিস চালুর কথা। অবশেষে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রায় 5000 শিক্ষার্থীর নিরাপদে যাতায়াতের জন্য চালু করা হলো স্মার্ট স্কুল বাস সার্ভিস। স্কুলের সামনেই রাখা বিআরটিসি বাসগুলোকে তাই সাজানো হয়েছে ফুল আর বেলুন দিয়ে। এই বাস সার্ভিসে থাকবে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা এবং আইপি ক্যামেরা। এই সার্ভিসের মাধ্যমে ছাত্রছাত্রীদের অভিভাবকরা সহজেই সন্তানদের অবস্থান মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবে। এমন ডিজিটাল বাস সার্ভিস পেয়ে খুশি শিক্ষার্থীরাও।
পক্ষে আমাদের স্কুল থেকে যাদের বাসা অনেক দূরে তাদের যাতায়াতে অনেক বেশি কষ্ট হয়, তো বাসের জন্য আর কি তারা ভালোই সুবিধা পাবে। জ্যাম করতে আমাদের স্কুলে আসতে লেট হয়, ওই থেকে আমরা বাঁচতেছি। আর আমাদের গার্ডিয়ান অভিভাবকরা এই জন্য নিশ্চিন্তে আমাদের বাসে দিতে পারতেছে, কেননা আমরা সবাই একসাথে যাবো, এখানে আমাদের দেখে শুনে রাখা হবে, কোনো সমস্যা হলে দেখা যাবে। এই জন্য আমাদের স্কুল বাস চালু হচ্ছে, আমার যাতায়াতে অনেক সুবিধা হবে এবং আমি মনে করি যে এটা আমার জন্য অনেক সুবিধাদায়ক হয়েছে। ওঠার সাথে সাথে মেসেজ যাবে, নামার পরে মেসেজ যাবে, তো গার্জেনদের চিন্তা করতে হচ্ছে না, আর বাচ্চারা এখন ঠিক মতো স্কুলে আসবে, স্কুলের দায়িত্বে আসবে। এ সময় ঢাকা উত্তরের মেয়র রাজধানীর উত্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল বাস সার্ভিসের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় স্কুল বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। বাসগুলা কোন রুটে যাবে, কোন দিক দিয়ে যাবে, প্যারেন্টসরা কিন্তু বসে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে। কোন জায়গাটায় নামবে, কোন জায়গাটায় ড্রপ হবে, এগুলা কিন্তু সব আমরা প্যারেন্টসদের সাথে কথা বলেছি এবং স্কুলের শিক্ষক সাথে আমরা আলাপ করেছি। আমি সবাইকে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে, আপনাদের কিন্তু সময় আসছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকবো। এইভাবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আজকে বলে গিয়েছে। এর আগে ডিএনসিসি স্মার্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। টানা বৃষ্টির পর ঢাকায় এডিস মশার উপদ্রব কিছুটা কম থাকলেও ঢাকার বাইরের পরিস্থিতি ভিন্ন। জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে 2/3 ঢাকার বাইরে, অথচ গেল বছর একই সময়ে ঢাকায় আক্রান্ত রোগী ছিল প্রায় 3 গুণ। শম্পা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের 1 জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 3702 জন এবং মৃত্যু হয়েছে 45 জনের। এর মধ্যে ঢাকা মহানগরে আক্রান্ত 1328 জন, অথচ ঢাকার বাইরে এই সময়ে আক্রান্ত হয়েছে 2374 জন। গত বছর পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর আধিক্য ছিল রাজধানীতে, তবে ধীরে ধীরে সেই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। এবার 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে 2/3 ঢাকার বাইরের রোগী। অবস্থা বলতে বুকে ব্যথা আছে, পেটে ব্যথা আছে, আর জ্বরটা আপ ডাউন করতেছে, নামে ওঠে, কোনো কিছু খানা দানা খাইতে আসে না। শরীরে যে সারা শরীর ব্যথা ছিল, ব্যথাটা কমছে, এখন যেমন জ্বরটা আর কি আসে আসে। আমাদের জেলা হলো শরীয়তপুর জেলা, ডামুডা থানা, উপজেলা ডামুডা। এদিকে 2023 সালের 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 8248 জন, যার মধ্যে রাজধানীর রোগী ছিল 6000-এর বেশি এবং ঢাকার বাইরের রোগী ছিল প্রায় 2000। অর্থাৎ একই সময় ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ঢাকার বাইরের প্রায় 3 গুণ। গত বছরের জুন মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 1713 জন। এই বছরের জুন মাসে 2024-এর জুন মাসে ঢাকা দক্ষিণে ডেঙ্গু রোগীর সংখ্যা 97 জন। তা আমরা কিন্তু এটাকেও অবহেলা করছি না, আমরা খুবই গুরুত্ব সহকারে পুরো বিষয়টাকে দেখছি, আমরা আমাদের সর্বোচ্চ শ্রম নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে এই বছর আমরা ঢাকা দক্ষিণ সিটিতে নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে সক্ষম হব। রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরে এডিস মশার উপদ্রব কিছুটা কম, তবে রাজধানীর বাইরের পরিস্থিতি ভিন্ন রকম। কেন দিন দিন ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে, এমন প্রশ্ন ছিল এই চিকিৎসকের কাছে। একটা সময় ছিল ডেঙ্গু ছিল শহর কেন্দ্রিক, এখন তো সেটা নেই। তারপরে বড় একটি মাস মুভমেন্ট গেল ঈদে আমাদের। আপনি জানেন যে গতবার কিন্তু শেষের দিকে এসে কিন্তু আমাদের ডেঙ্গু কিন্তু শহর থেকে গ্রামে শিফট হয়ে গিয়েছিল, গত 23 যদি আমরা স্মরণ করার চেষ্টা করি, এবং সেটা কিন্তু রেসিডিউ ছিল, যে কারণে এবার শুরু থেকে কিন্তু আমরা মিশ্র ধরনের রোগী পাচ্ছিলাম, মানে ঢাকার বাইরে। তবে যেটা হচ্ছিল ঢাকার বাইরে রোগীগুলো রিলেটিভলি বেশি কমপ্লিকেটেড অবস্থা আসতো। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুর লক্ষণে পরিবর্তন এসেছে, ফলে অনেক সময় ডেঙ্গুর সংক্রমণ হলেও তা বোঝা যায় না। এমন অবস্থায় শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলেই দেরি না করে হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এখন দুপুরে সময় হলো আরো একটা বিরতি নেবার। কিছুক্ষণ পরে ফিরে আসছি, আবারও সঙ্গেই থাকুন। দেখছেন এখন দুপুর।
ফসল উত্তোলন মৌসুমে 28 থেকে 30 টাকার আলু, খুচরা বাজার এখন 55 থেকে 65 টাকা। পাইকারি ব্যবসায়ীদের দাবি, হিমাগার থেকে বাড়তি দরে কেনায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। উদ্বৃত্ত থাকার পরও কেন আলুর দাম বাড়ছে তা নিয়ে খোঁজ করেছেন চট্টগ্রাম থেকে হুসাইন জিয়াদ এবং মাজিদুর রহমান বগুড়া থেকে। কৃষি অফিসের তথ্য বলছে, বগুড়ায় এবার প্রায় 12 লাখ টন আলু উৎপাদিত হয়েছে। ব্যবসায়ী এবং বড় কৃষকের সংরক্ষিত আলুর পরিমাণ 3,31,000 টন। উদ্বৃত্ত আলু থাকার পরও বাজারে বেড়েই চলছে আলুর দাম। আলুর দাম বৃদ্ধি পাওয়ায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। প্রতিকূল আবহাওয়ায় রোজগার কমে যাওয়ায় বাজারে গিয়ে অনেকটাই দিশেহারা তারা। আলুর দাম হলে এটা 50, ওটা হলে 60, 65, কাঁচামরিচ 50 টাকা পোয়া। তাহলে কি খাবেন আপনি? আলুর সমস্যা, মরিচের সমস্যা, পেঁয়াজের সমস্যা। আলু কিভাবে কত দাম? আলু এখন 65 টাকা, 70 টাকা ভালো আলু। ব্যবসায়ীরা জানান, বেশি দামে কেনা সহ নানা খরচ বৃদ্ধি পাওয়ায় খুব একটা লাভ করতে পারছেন না তারা। আলু খারাপ বাড়ায় লেবারি, আবার ভ্যান দিয়ে বহন করে লিয়ে যাওয়া লাগে। এখন আবার কাঁটা করে বাইর করে সেই আলু ঢালে শুকে বস্তাকে 3-4 করে খারাপ বাড়ায়। এই খারাপগুলো এনে পর্তাগুলো ফেলে দেওয়া লাগে। আমরা এখানে কিনা বেচা করি, আমরা সীমিত ব্যবসা করি। আমরা 8-4 বস্তাকে কেজিকে লাভ করি। এখন যারা কিনে রাখছে তাদেরও তেমন তো লাভ নাই, 4-5 টাকা লাভ করতেছে। 45 থেকে 46 টাকা পাইকারি দেওয়া হচ্ছে। লাভ হচ্ছে কেজিকে, এখন যারা কিনে রাখিছে তাদেরকে লাভ হচ্ছে কেজিকে 4 থেকে 5 টাকা লাভ হচ্ছে। আমরা 8-4 ব্যবসা করি, যারা কিনে রাখছে তাদের মোটামুটি ভালো ব্যবসা হচ্ছে, 4-5 টাকা কেজিকে লাভ হচ্ছে, কিন্তু খরচাও আছে তার। বগুড়ার মতো চট্টগ্রামে 3 মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে আলুর দর। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগার মালিকরা বাজারে আলু সরবরাহ কমিয়ে দিয়েছেন। আগের 1600 টাকায় 50 কেজি প্রতি বস্তা আলু এখন কিনতে হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। 4-5 মাস আগে বেচছি 32 টাকা, 33 টাকা। লাস্টে আপনার ওই আলু হয়ে গেছে দিনের দিন দুই দিন পর বাড়ি গেছে 47 টাকা হয়ে গেছে। বৃষ্টির কারণে 2 বার নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে ফলনটা কম হয়েছে। যে ফলনটা বাড়তি হইলে তাহলে রেটটা কম হইতো, যে ফলনটা কমের কারণে মানে আলুর রেটটা কিন্তু কি বেড়ে গেছে। যখন আলুর রেটটা বেড়ে গেছে, ফলন যখন করছে, একবার খরচ হয়েছে, 2 বার খরচ হয়েছে, প্রথম চাচ্ছে আলু বড় হয়ে যায়, আর দ্বিতীয় চাচ্ছে আলু গিরা ছোট ছোট হয়ে গেছে। এই জন্য তাদের ওই পট্টাটা কিন্তু বেশি ভরে গেছে। এই কারণে তারা বেশি বিক্রি করতে বাধ্য। কৃষকদের দাবি, সার, বীজ, কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে আলুর দরে। সার ভালো মতো দিতে হবে, কীটনাশক ওষুধ ভালো মতো দিতে হবে। মানে ওর ডিলারের থেকে যেমন আমরা পাই, ডিলার ছাড়া অন্য কিছু কিনবে গেলে আমাকে খরচা বেশি পড়ে যায়। খরচা বেশি পড়ার কারণে আলুর দাম মনে করেন যে আপনার একটু বেশি পড়ে। 28-30 টাকা বেচেও তো আমাকে মনে করেন যে গাও বেচিছে কলেই চলে। কারণ এক জমির যে প্রতি বছর যেভাবে ওষুধ ব্যবহার করা হয়, তার তুলনায় এবার 3 ডবল ব্যবহার করা লাগছে। হিমাগারে গ্র্যানুলা, কার্ডিনাল, অ্যাস্টোরিক জাতের আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 48 টাকায়, আর খুচরা বাজারে 55 টাকা। আর পাইকারিতে 55 টাকা লাল গুটি আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 65 টাকায়। মাজিদুর রহমান, এখন বগুড়া। তরুণ উদ্যমী নারী উদ্যোক্তাদের সমর্থন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রচার এবং স্থানীয় নারী ব্যবসায়ীদের সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজন করেছে নারী উদ্যোক্তা মেলা। 2 দিনের এই মেলায় সিলেট, খাগড়াছড়ি, গাইবান্ধা, চট্টগ্রাম ও ঢাকা থেকে মোট 35 জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। নাইমা আবির জানাচ্ছেন বিস্তারিত। কেউ এসেছেন সিলেট থেকে, কেউ খাগড়াছড়ি, গাইবান্ধা, চট্টগ্রাম ও ঢাকার এমন 35 জন নারী উদ্যোক্তা তাদের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছেন। যেখানে স্থান পেয়েছে হাতে তৈরি জুয়েলার্স, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া শতরঞ্জি, পাটজাত পণ্য, খাদ্যপণ্য, এমনকি শাড়ি, 3 পিসও। এরা সবাই যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পেয়েছেন 6 মাসের প্রশিক্ষণ, যা তাদের ব্যবসার খুঁটিনাটি জানতে সহযোগিতা করেছে। পেয়েছেন অর্থনৈতিক সহযোগিতাও। সাথে এমন মেলায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় খুশি তারা। যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নারী উদ্যোক্তা মেলা। 2 দিন ব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স এর
প্রাক্তন শিক্ষার্থীরা। ট্রেনিংটা করার ফলে আমরা অনেক কিছু জানতে পেরেছি ব্যবসায়ের, এবং ব্যবসার যে বিভিন্ন খুঁটিনাটি আছে সেগুলো তারা ভীষণভাবে আন্তরিকভাবে আসলে আমাদেরকে সাহায্য করেছে, মানে কিভাবে আমরা প্রসার করব আমাদের প্রোডাক্টগুলো। একটা বিজনেস স্টার্ট করা থেকে সেটাকে স্টাবলিশ করা পর্যন্ত যে পুঙ্খানুপুঙ্খ ধারণাটা, সেটা আমি মূলত এই 6 মাসের ট্রেনিংয়েই শিখতে পেরেছি। রংপুরের গ্রামের প্রত্যন্ত গ্রামের যে মহিলারা, ওনারা নিপুণ হাতে শতরঞ্জি তৈরি করেন, ওনাদের গল্পগুলো তুলে ধরার জন্যই আমি এখানে শতরঞ্জি নিয়ে এসেছি। এখানে আমি আসলে যে খুব বেশি বিক্রি করতে পারবো এটার আশায় কিন্তু মোটেও আসি নাই। আমার হচ্ছে ব্র্যাকে একটা ভালো মেলায় অংশগ্রহণ করতে পারলে হচ্ছে অনেক বড় একটা প্রমোশন। যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর ব্রেন ফ্ল্যানিগান বুধবার সকালে মেলার উদ্বোধন করেন। এরপর তিনি ঘুরে দেখেন বিভিন্ন স্টল, জানান তরুণ উদ্যমী নারী উদ্যোক্তাদের সমর্থন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রচার এবং স্থানীয় নারী ব্যবসায়ীদের সুযোগ করে দিতেই তাদের এই আয়োজন। আজকে খুব ভালো ফিডব্যাক। আমি অনেক এন্টারপ্রেনিউরদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে ওনারা খুব ইমপ্রেসড ছিলাম প্রোগ্রামের দিয়ে, অনেক নতুন জিনিস শিখেছেন, খুব গুরুত্বপূর্ণ ওনাদের বিজনেসের জন্য। বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে AWE বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী 140 জন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। নাইমা বীর, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দেখছেন এখন দুপুরে, এবারে জানাবো দেশের বাইরের খবর। ক্যাটাগরি 5 হ্যারিকেন বেরিলের আঘাতে লন্ডভন্ড ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্বাঞ্চল শক্তিশালী আঘাত গেছে সেন্ট ভিনসেন্ট আর গ্রেনাডাইন্স দ্বীপের উপর দিয়ে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি দ্বীপের প্রায় প্রতিটি ভবন। এই হ্যারিকেনে এখনও পর্যন্ত 7 জনের প্রাণ গেছে। ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি 4-এ নেমে অগ্রসর হবে জ্যামাইকা আর কেওম্যান দ্বীপের উপর দিয়ে। এরপর আঘাত হানবে মেক্সিকোতে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। চলতি বছর আটলান্টিকে হারিকেনের মৌসুম পুরোপুরি শুরুর আগেই আঘাত হানল ক্যাটাগরি 5-এর শক্তিশালী হারিকেন। হারিকেনের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ছোট আর বিপজ্জনক অনেক দ্বীপ। দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষত, ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুৎ সংযোগ, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। ঝড় পরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা। ইউনিয়ন দ্বীপের মানুষ তো একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। সেন্ট ভিনসেন্ট আর গ্রেনাডাইন্স দ্বীপও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। হাতে গোনা কয়েকটি ভবন ছাড়া ভেঙে চুরে গেছে বেশিরভাগই। এই হারিকেনটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। Category 5 hurricanes in July. But unfortunately, Hurricane Beryl is now at Category 5 strength. That is the top level on the Saffir-Simpson scale. 150 miles to this. যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র বলছে ঝড়ের কেন্দ্র হাইতি আর ডমিনিকান রিপাবলিকের মাঝে অবস্থিত একটি দ্বীপ অতিক্রম করেছে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 150 কিলোমিটার। বুধবার জ্যামাইকাতে আঘাত হানবে বেরিল। জ্যামাইকায় জারি করা হয়েছে কারফিউ, তবে সেখানে যেতে যেতে ক্যাটাগরি 3-এ নামবে এই হারিকেন। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে মেক্সিকোতে। দেশটি বেরিল মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে আগে থেকেই। বেরিল categoría 5 se encuentra lejano al territorio nacional, a más de 2000 kilómetros del territorio nacional. পূর্বাভাস অনুযায়ী জ্যামাইকার জন্য এই ঘূর্ণিঝড় আরও ভয়াবহ হতে পারে, রয়েছে বন্যার শঙ্কাও। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাড়ায় চলতি বছর মৌসুমের আগেই আটলান্টিকে শুরু হয়েছে ঘূর্ণিঝড়। এই উষ্ণ পানি থেকেই শক্তি সঞ্চয় করেছে বেরিল। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায় এখন পর্যন্ত সাইক্লোন ফ্রেডি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা সাইক্লোন, যেটি সক্রিয় ছিল 36 দিন। 2023 সালে ভারত মহাসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনে আর্থিক ক্ষতি হয় $48 কোটি। ঈশিতা ব্রহ্ম, এখন, বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন এখন টিভির ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখতে youtube.com/c/ekhon tv।